মানে আমাদের নেতৃত্বে অনেক সময় তরুণরা মনে করে যে বড়দের আর কোনো প্রয়োজন নেই, কিন্তু সেইখানে মেন্টরশিপটা যদি আমরা গ্রহণ করি তাহলে তরুণে প্রবীণে মিলেই আমরা একটা একটা নতুন পৃথিবী গড়তে পারি। এবং সেই জায়গাটাতে আক্তার মাহমুদ যে ভূমিকাটি পালন করেছেন একটা সেতু বন্ধন হিসেবে আগামী এবং বর্তমানের সাথে অতীতের সাথে মিলিয়ে যে কাজটি করছে, সেই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তোমাদের মতো আমিও মনে প্রাণে একজন তরুণ, এবং আমি শিখি, সবার কাছ থেকে শিখি, সাধারণ মানুষের কাছ থেকেও শিখি, তরুণদের কাছ থেকে শিখি, আর আক্তারদের কাছ থেকেও শিখি। তো সেই শেখার একটা অংশ হিসেবে আজকের এই সেশনটাকে দেখলে আমার মনে হয় খারাপ হবে না। তোমরা সবাই জানো যে আমি যে ব্যাখ্যা আক্তার মাহমুদ দিল, আমি মনে করেছিলাম যে এই যে ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং যেটা আমি বলছি এটার বোধহয় স্বীকৃতি মিলবে না, কিন্তু আমি একটু, তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছো, আমি একটু স্ক্যান একটু একটু গুগল করার পর, ব্রাউজ করার পর দেখলাম যে জেরাল্ড এপস্টেইন 2013 সালে রিভিউ অফ কেনশিয়ান ইকোনমিক্স, যেটা ভলিউম 1 নাম্বার 3 2013 অটম সংখ্যাতে একটা বিরাট আর্টিকেল লিখেছে, নাম হলো ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং উইনিং দ্য ফিউচার বাই আপডেটিং এ পেজ ফ্রম দ্য পাস্ট। ফ্যান্টাস্টিক এই একটা লেখা, এবং এটা পড়তে গিয়ে আমার যেটা ভাল লাগলো, সেইখানে আমাদের যে কাজটি বাংলাদেশ ব্যাংকে যে আমরা 2010 থেকে 13 পর্যন্ত যে কাজগুলো করেছিলাম এগুলোকে তিনি একটা 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 উপযুক্ত কেস স্টাডি হিসেবে উপস্থাপন করেছেন। বলতে পারো যে বাংলাদেশটাকেই তিনি কেস স্টাডি হিসেবে নিয়ে এসেছেন এবং বলেছেন যে বাংলাদেশের এই যে ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং বাংলাদেশ করছে সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এইভাবে উপস্থাপন করেছে। ওই সময় আরেকটি সেন্ট্রাল ব্যাংকের নামও এসছে, সেটা হলো আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংক। একটা সময় ছিল আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল সিস্টেম ভীষণ বিপদে পড়েছিল এবং ইনফ্লেশন একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। সেই সময় তারা এই যে সময়টা, ওই সময়টা ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংক হবার প্রয়োজন ছিল, কিন্তু আইএমএফ এবং অন্যরা সকলেই চাপ দিচ্ছিল তাদেরকে অস্টারিটির দিকে। তো সেইটাকে ডিফাই করে ওরাও ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকের দিকে গিয়েছিল, মানে রিয়েল ইকোনমির দিকে গিয়েছিল, তাদেরকেও নিয়ে এসছে, কিন্তু বাংলাদেশকে একটু ওপরে রেখেছে, বলেছে যে বাংলাদেশ যে সমস্ত নীতি বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, এবং অ্যাজ আক্তার মাহমুদ যেটা বলল যে ম্যান্ডেটের ভেতরে থেকেই করেছে। এটি হলো সবচেয়ে বড় কথা। আমরা মনিটারি পলিসি নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, মনিটারি পলিসি নিয়ে নানা রকমের অ্যাডজাস্টমেন্ট করেছি, মনিটারি পলিসিটাকে আমরা চেষ্টা করেছি সরকারের যে ফিসকাল পলিসি তার সাথে কিভাবে সমন্বয় করা যায়, কিন্তু এটা করতে গিয়ে আমরা কখনোই একটা ইমব্যালেন্স তৈরি করবার চেষ্টা করিনি, বরং একটা ব্যালেন্সিং অ্যাক্ট করবার চেষ্টা করেছি যে দুটোকে কি করে একসঙ্গে মেলানো যায়। এবং ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংক করতে গেলে পরে আসলে সরকারের যে রাজস্ব নীতি আছে, সরকারের যে ন্যাশনাল প্ল্যানিং আছে, এগুলোর সাথে মিলিয়ে না করতে গেলে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক কিন্তু এটা পারে না। তো এই যে নতুনত্ব, সেটাকে ওনারা বলেছেন যে বাংলাদেশ একটা নতুনত্বের দিকে যাচ্ছে। মাত্র 3 বছর তখন আমাদের অভিজ্ঞতাটা, সেটার আলোকে লিখেছেন। তারপরে তো আরো 4 বছর আমরা কাজ করেছি এবং বাংলাদেশ ব্যাংক এখনো কিন্তু নীতিগুলোকে ধরে রেখেছে। এবং এই দিক থেকে চিন্তা করলে এটি আসলেই একটি আলাদা গবেষণার বিষয়, এবং কেউ না কেউ, আমি তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ এই ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এগুলো নিয়ে তোমরা কাজ করবে একসময়, সেটা আমি প্রত্যাশা করছি। একটি জিনিস সেদিনের আমরা ওই প্রবন্ধের বাইরে ইদানিং কালেও কেউ কেউ সেন্ট্রাল ব্যাংক নিয়ে ভালো আলোচনা করছে, আমি একটু পরেই আসছি। যেটি সবচেয়ে বড়, কেন আমরা এটা করতে গেলাম, আক্তার খানিকটা ইঙ্গিত করেছে। সাধারণত আমরা ধরে নেই যে পাবলিক অর ইনস্টিটিউশন, যেগুলো পাবলিক ইনস্টিটিউশন গুলো নর্মালি খুবই কনভেনশনাল হয়, তারা ইনোভেশনকে একদম পছন্দ করে না, এবং ইনোভেশন মানে আউট অফ বক্স যেতে চায় না। আউট অফ বক্স যেতে চায় না বলে যে রকম পলিসি আছে সেটাকেই একটা ধীরে ধীরে ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টের দিকে চেষ্টা করে, কেউ বা কেউ ধরে রাখার শুধু চেষ্টা করে। কিন্তু আমরা
চেষ্টা করেছিলাম যে একটু আউট অফ বক্স গিয়ে একটা ইনোভেটিভ মনিটারি পলিসি নেওয়া যায় কিনা। সেই জন্য আমার একটা লেখা আছে, আক্তারের সাথে আমি শেয়ার করেছি, ইনোভেশনস ইন মনিটারি পলিসি। তুমি বোধহয় দেখেছো, এটা তুমি শেয়ার করতে পারো ছেলেদের সাথে। এই জায়গাটাতে আমি কেন ইনোভেশনস এর দিকে গেলাম, বিশেষ করে খেয়াল করতে হবে তোমাদের যে 2008-9 সময় একেবারে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু গনগনে একটা অবস্থায়, সেরকম একটি সময়ে কিন্তু আমরা নীতি গ্রহণ করেছি। এবং এই এপস্টাইনও বলেছেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যে ডিপ্রেশন হয়েছিল সেইটার আলোকেও কিন্তু সেই দিনের সেন্ট্রাল ব্যাংক অনেক ডেভেলপমেন্টাল উদ্যোগ নিয়েছে। এমনকি তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও ডেভেলপমেন্টাল উদ্যোগ অনেক সেন্ট্রাল ব্যাংক নিয়েছে, কিন্তু একটা পর্যায়ে এসে বিশেষ করে 60-এর দশক পর্যন্ত মোটামুটি ভাবে তোমার মাটির কাছাকাছি পলিসি নিতে পারছিল সেন্ট্রাল ব্যাংক, কিন্তু এরপরে এসে যে নিও লিবারাল পলিসি যেগুলো, এটা ওভারওয়েলম করে ফেলে। নিও লিবারাল পলিসি গুলো ওভারওয়েলম করার কারণে যেটা কাণ্ডটি ঘটলো সেটি হলো যে রিয়াল ইকোনমির সাথে ফাইন্যান্সের আর যোগাযোগ সেরকম ভাবে থাকলো না। আমি অর্থনীতি বা ফাইন্যান্সটাকে কেন আমি গুরুত্ব দিব, আমি ফাইন্যান্সকে গুরুত্ব দিব যে আমার প্রকৃত অর্থনীতি যেটা সেটাকে পরিবর্তন যেন করতে পারি। দ্য ফাইন্যান্স ফর ফাইন্যান্স সেক না, আমি টাকা প্রচুর তৈরি করলাম। এই যে দেখো প্যান্ডেমিকের পর সব সেন্ট্রাল ব্যাংক কিন্তু লিকুইডিটি বাড়াচ্ছে, তাই না, নানাভাবে লিকুইডিটি বাড়াচ্ছে। কিন্তু সেই লিকুইডিটি দিয়ে যদি আমি এসএমই সেক্টরের যদি উন্নতি না করতে পারি, আমি যদি নারী উদ্যোক্তার কাছে টাকা না দিতে পারি, আমি যদি কৃষকের হাতে টাকা পৌঁছতে না পারি, আমি যদি রপ্তানিকারকের কাছে টাকাটা না দিতে পারি, আমি যদি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে তাদের চাকরিটা রক্ষা না করতে পারি, এই নিয়ে আক্তার বণিক বার্তাতে চমৎকার একটা লেখা লিখেছিল তোমার শুরুতে, এই তোমার এই প্রণোদনা প্যাকেজের মনিটরিং এর উপরে আমার যতটুকু মনে পড়ে। তো ওই কাজগুলো ও ওখানে বলেছিল যে আমাদের কি কি করা দরকার, আমি সেই কাজগুলোর কথাই বলছি। এই কাজগুলো যদি না করতে পারি তাহলে ফাইন্যান্স উইল রিমেইন ফর ফাইন্যান্স, এবং ফাইন্যান্স শুধু ফাইন্যান্স বাড়াবে এবং এটার অংশগ্রহণ করবে যাদের হাতে ক্ষমতা আছে, অর্থাৎ এইটার একটা সিংহভাগ তারাই নিয়ে নেবে, এবং তাই নিয়েছেও। বাংলাদেশেও কিন্তু সিংহভাগ তারাই নিয়েছে, কারণ তাদের সেই ক্যাপাসিটি আছে। কিন্তু যেটা বাংলাদেশ সরকার চেষ্টা করেছে যে যারা নিয়েছে টাকাটা তারা যেন রপ্তানির খাতেই টাকাটা খরচ করে, এবং তারপরেও আজকাল খবর আসছে যে কিছু কিছু জায়গাতে ব্যত্যয় ঘটেছে। মনে করো 4% রেট অফ ইন্টারেস্টে টাকা নিয়েছে, নিয়ে তার যে লোন ছিল 10%-এর সেটা শোধ করে দিয়েছে, শোধ করে দিয়ে এখন ব্যাংক গুলোকে বলছে যে আমি এই মুহূর্তে টাকা তাড়াতাড়ি আর ফেরত দিতে পারবো না। দিস ইজ এ গ্রস ভায়োলেশন অফ দ্য অবজেক্টিভ। যে অবজেক্টিভের জন্য সরকার টাকাটা দিয়েছিল, সরকার টাকা দিয়েছিল যে এই টাকাটা আবার রিপ্লাউ করবে, অর্থনীতিটাকে চাঙ্গা করবে, আবার নতুন করে তারা কাজ শুরু করবে। তা না করে তারা যদি এরকম মানে অন্যভাবে যদি টাকাটাকে ব্যবহার করে থাকে, এবং কিছু কিছু টাকা হয়তো আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচারে চলে গেছে, কিছু কিছু টাকা হয়তো বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের দিকে চলে গেছে, এটা কিন্তু সরকার চায় নাই। তো তাহলে এটা হলো কেমন করে? এটা হলো কারণ ব্যাংকের মধ্যে যদি সহযোগিতা না আসে এই ইররেগুলারিটিসটা কিন্তু করতে পারতো না। তো এটা খুব বেশি হয় নাই, কিন্তু এটা হয়েছে। আমি যেটা বলবার চেষ্টা করছি যে এই পুরো ফাইন্যান্সটাকে আমরা যদি সত্যিকার অর্থে প্রোডাক্টিভ খাতে খরচ করতে পারি, সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদেরকে দিতে পারি, তাহলেই এটা একটা ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং এর পরিণত হয়। যেটা আগেকার দিনে এপস্টেইন বলেছে যে দুটো বিশ্বযুদ্ধের পরেই সেন্ট্রাল ব্যাংক অনেকটা দায়িত্ব, বিশেষ করে কেনশিয়ান ইকোনমি যখন প্রমোটেড হচ্ছিল তখন এই টাকা যোগান দিচ্ছিল, কেন্দ্রীয় ব্যাংক অনেক টাকা তাদেরকে যোগান দিচ্ছিল। কিন্তু নিও লিবারাল পলিসি যারা গ্রহণ করলো তারাই কিন্তু লিকুইডিটিটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেল যে সেটা একেবারে লাগামহীন ভাবে লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু সেই লিকুইডিটি কোথায় যাচ্ছে? আমার যতটুকু মনে আছে, আক্তারের মনে আছে কিনা জানি না, আমি বিশ্ব ব্যাংকের এবং আইএমএফ এর একটা এজিএম এ একটা সেমিনারে কথা বলেছিলাম। তখন আইএমএফ এর চিফ ইকোনমিক্স ছিলেন ব্লানচার্ট।
সেই একটা সেমিনারে বলেছিলাম যে ডেভেলপড কান্ট্রিজের সেন্ট্রাল ব্যাংক গুলো হেলিকপ্টার করছে, টাকা হেলিকপ্টার করছে, তারা টাকা নিয়ে উড়িয়ে দিচ্ছে, তাদের এই টাকাটা কোথায় যাচ্ছে দেখছে না। আর আমরা বলেছিলাম যে আমরা বিশেষ করে আমরা ডেভেলপিং কান্ট্রিজের, আমি বাংলাদেশের নাম বলি না, আমরা ডেভেলপিং কান্ট্রিজ, আমরা টাকা গরুর গাড়িতে নিচ্ছি এবং গরুর গাড়িতে নিয়ে গিয়ে আমরা গ্রামে দিচ্ছি, কৃষকরে দিচ্ছি, আমরা আমরা এসএমই কে দিচ্ছি, আমরা যারা প্রোডাকশন করে তাদেরকে দিচ্ছি, যেই কারণে দেখবে যে আমাদের কনজাম্পশন কমেনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সত্ত্বেও, এবং আমাদের ডিমান্ড যেটা ডোমেস্টিক ডিমান্ড সেটা আমরা বাড়িয়ে রাখতে পেরেছি। তো এই যে আমাদের ডেভেলপমেন্টাল সেন্টার, এইটারই প্রশংসা করেছেন এপস্টেইন, যে বাংলাদেশ একটি পায়োনিয়ারিং কাজ করছে এবং সেটা করতে গিয়ে বাংলাদেশ চেষ্টা করছে যে একেবারে নতুন ধাঁচের একটা একটা সেন্ট্রাল ব্যাংকিং তারা করছে। তো আমি যেটা বলবার চেষ্টা করছি যে কি করেছিলাম সেই সময়টা, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু এটি একটা খুবই ভালো ফোরাম, এই জন্য বলছি যে আক্তার তার আরেকটি লেখাতে বলেছিল যে পাবলিক ইনস্টিটিউশন গুলো আসলে একেবারে যে ইনোভেট করে না তা না, বাংলাদেশের অনেক জায়গাতে অনেক ইনোভেশন করেছে। সেন্ট্রাল ব্যাংক তো করেছেই, যেটা আমি একটু আগেই বলবো, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের বাইরেও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমি তোমাদের একটি উদাহরণ দিই, আমাদের যে লোকাল এলজিডি যেটাকে বলি, এই প্রতিষ্ঠানটি সরকারের ভেতরেই তৈরি হয়েছিল এবং অত্যন্ত ইনোভেটিভ একটি প্রতিষ্ঠান। কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন এটার প্রতিষ্ঠাতা, সেই অর্থে মানে আধুনিকায়নের প্রতিষ্ঠাতা, যিনি এই প্রতিষ্ঠানটিকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন তার কোয়ালিটি। এবং তখন আমি দেখেছি ডেভেলপমেন্ট পার্টনার্সরা লাইন দিয়ে থাকতেন এলজিইডির সামনে, যে তারা কেমন করে এলজিইডির সাথে, কামরুল ইসলাম সিদ্দিকীর সাথে তারা দে ওয়ার রাবিং শোল্ডার উইথ এ সাকসেস স্টোরি। এটা তো সরকারের একটি প্রতিষ্ঠান ছিল, কেমন করে এটা হলো? দ্যাট ওয়াজ পসিবল বিকজ অফ দ্য লিডারশিপ। দ্য লিডারশিপ ইজ সো ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আক্তার কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধেও লিখেছেন যে লিডারশিপ যদি মানে ইনোভেট করতে চায়, লিডারশিপ যদি শিখতে চায়, লিডারশিপ যদি মিড কোর্স বদলাতে চায়, লিডারশিপ যদি একটা কন্ট্রোল ইকোনমি থেকে মার্কেট ইকোনমিতে যেতে চায়, তো সেই দেশে কিন্তু পরিবর্তন আসবেই। এবং সেই পরিবর্তনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, অঙ্ক দিয়েই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পরিবর্তন আসছে। এটা হয়তো সহজেই এটা বোধগম্য করা যাচ্ছে না, আমরা উই ক্যানট টেল আওয়ার স্টোরি সো ওয়েল, যেই কারণে হয়তো অনেকেই ভুল বোঝে, কিন্তু বাস্তবতা তো আর দূর করা যাবে না। তোমার পার ক্যাপিটা, নমিনাল পার ক্যাপিটা জিডিপি অফ বাংলাদেশ কত? তুমি চিন্তা করো, 2011 থেকে 18 পর্যন্ত নমিনাল জিডিপি গ্রোথ ইন বাংলাদেশ ওয়াজ 9.4%, which is the highest in emerging market। এই পুরোটা চীনের ছিল 6.9%, ইন্ডিয়া ছিল 3.9%। তো সুতরাং আমাদের স্টোরি তো খারাপ না, কিন্তু আমরা বলতে পারি না গল্পটা যে এই কাজটি আমরা করেছি। তুমি হিসাব করে দেখো, আমি ছেলেদেরকে প্রশ্ন তুলছি, তোমরা এটা নিয়ে আলাপ করো। বাংলাদেশ টাকা, if you want to see the strength of Bangladesh taka in terms of exchange rate stability and variations, Bangladesh taka is the strongest currency in the region. এটার খারাপ দিকও থাকতে পারে, এটার ভালো দিকও থাকতে পারে, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে বাংলাদেশ ম্যাক্রো ইকোনমির পার্টিকুলারলি ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট যদি ভালোই না হতো, তাহলে টাকা এত শক্তিশালী কেন হয়? ওয়াই টাকা ইজ সো স্টেবল এন্ড ওয়াই ইজ সো স্ট্রং? এই দুটো সূচক দিয়েও কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ ইকোনমি ইজ পারফর্মিং সো ওয়েল। এটাও কিন্তু and these are outcomes of a public policy, তাই না? পাবলিক পলিসির মধ্যে ইনোভেশনস করা যায়, আমি যেটা বলবার চেষ্টা করছি। তো সেই জায়গাটা মাথায় যদি রাখি, তাহলে আমরা চলো সেন্ট্রাল ব্যাংকের যে ইনোভেশনস গুলো, এগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। এপস্টেইনের লেখার আমি আক্তারকে পাঠাবো লেখাটা, আক্তার তুমি এটা শেয়ার করো সবার সাথে। দিস ইজ এ ভেরি গুড পিস, যেখানে আমরা দেখছি যে সেন্ট্রাল ব্যাংক একটা একটা চেষ্টা করছে, সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকই এখন এই বছর তারা শিখেছে। তোমার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কিন্তু তৈরি করেছিল, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করেছিল
ডেভেলপ কান্ট্রিজের সেন্ট্রাল ব্যাংকগুলো। তারা এরকম আনম্যানেজড লিকুইডিটি পাম্প করে তারা কিন্তু সেটা তৈরি করেছিল। কিন্তু এবারের সেন্ট্রাল ব্যাংক কিন্তু অনেক সাবধান, এবারের সেন্ট্রাল ব্যাংকগুলো বেশ সাবধান, পার্টিকুলারলি যে তোমরা দেখতে পাচ্ছ যে ফেড, তারা তারা কিন্তু এবার সেন্ট্রাল ব্যাংকে শুধু টাকা তৈরি করে নাই, তারা পে চেক 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 পে করছে লোকজনকে। তারা তোমার কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা ল সরকার করছে, এই সব কাজের মাধ্যমে তারা কিন্তু রিয়েল ইকোনমিকে টাচ করবার চেষ্টা করছে। দে হ্যাভ লার্ন ফ্রম দা মানে আর্লিয়ার লেসন্স, এবং এই জায়গাটাতে হয়তো পুরোপুরি অতটা পারে না। এবং আইএমএফ কেও দেখতে পাচ্ছি আমরা যে আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, এবং এখন সাবেক যে এমডি ক্রিশ্চিয়ান লাগার্ড, এখন তিনি বলছেন যে আইএমএফ কেন ক্লাইমেট চেঞ্জ সেন্ট্রাল ব্যাংককে ক্লাইমেট চেঞ্জ অ্যাড্রেস করতে হবে, এবং বলছেন ইনইকুয়ালিটি অ্যাড্রেস করতে হবে। এমনকি যে রেশিয়াল ডিসপ্যারিটি, দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার, এটাও যেন কেউ অ্যাড্রেস করে সেন্ট্রাল ব্যাংক। জেরেমি পাওয়েলের কাছে কংগ্রেসম্যানরা, রিপ্রেজেন্টেটিভরা আবেদন করছে সেন্ট্রাল ব্যাংকের কাছে। তার মানে কি, সেন্ট্রাল ব্যাংকের যে একটা ডেভেলপমেন্টাল রোল আছে, এটা কিন্তু এখন স্বীকার করছে সবাই। আমি আরেকটি লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমি এটা আক্তারকে দিয়েছিলাম বোধহয়, বা বলেছিলাম, নিউ মডেল সেন্ট্রাল ব্যাংকস বেরি আইচেন গ্রিন প্রজেক্ট সিন্ডিকেটের 9 ফেব্রুয়ারি লেখাটা বেরিয়েছে। আমি ছেলে মেয়েদেরকে বলবো এই লেখাটাও দেখো। এই লেখাটাতে স্পষ্টভাবে বলেছে যে মনিটারি পলিসিকে ডেভেলপমেন্টাল ওরিয়েন্টেশন দেওয়া যায়, ক্লাইমেট চেঞ্জ অ্যাড্রেস করা যায়। সেখানকার যে অ্যাবস্ট্রাক্ট আছে, আমি জাস্ট অ্যাবস্ট্রাক্টটা পড়ি, তাহলে তুমি দেখতে পারবা। মনিটারি অথরিটিজ আর increasingly expected to address issues such as climate change and inequality over the objectives of those who insist that central banks' narrow mandate is what sustains their operational independence. But ignoring these issues or saying they are someone else's problems is no longer an option. অর্থাৎ এই কনভেনশনাল থিঙ্কিং যদি বলি যে এটা আমার সমস্যা না, আমার সমস্যা হলো শুধু ইনফ্লেশন দেখা, আর কোনো সমস্যা আমার না, তাহলে কিন্তু যে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্সের নামে সেন্ট্রাল ব্যাংক এই কথাগুলো বলছে, একদিন যখন সমাজে ক্যাওটিক অবস্থা তৈরি হবে, ইনইকুয়ালিটি আরো বেড়ে যাবে, এবং ক্লাইমেট চেঞ্জ আরো বেশি সম্পদের ক্ষতি করবে, আজকে যে খরচটি করা দরকার ক্লাইমেট চেঞ্জের জন্য, কালকে এটা করতে গেলে আরো বেশি লাগবে, এই কথা যদি সেন্ট্রাল ব্যাংক না বলে, কারণ তার যে রেগুলেটরি পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে সে ক্রেডিট কন্ট্রোল করতে পারে, সে ক্রেডিট অ্যালোকেট করতে পারে, এবং এই জায়গাগুলোতে যদি কাজ না করে, তাহলে কিন্তু একদিন না একদিন সরকারই বলবে যে আপনি তো সেন্ট্রাল ব্যাংক, আপনার পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স আপনাকে দিয়েছিলাম, কিন্তু আপনি তো আমার মানুষের যে ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট, সেটা তো দেখেননি। ফরচুনেটলি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক 2003 সালে যে রিভাইজড যে অ্যাক্টটা হয়েছে, সেই অ্যাক্টে বলা আছে স্পষ্টভাবে যে বাংলাদেশের অবজেক্টিভ প্রাইস স্টেবিলিটি তো রাখবেই, কিন্তু পাশাপাশি তোমার গ্রোথকে এনকারেজ করবে, এটা পাবলিক ইন্টারেস্টে করবে। এটা আমাদের তোমার আইনের মধ্যে, আইনের প্রিয়াম্বুলে লেখা আছে। এই জায়গাটা অনেকেই ব্যবহার করে না। আমি বললাম যে যদি পাবলিক ইন্টারেস্টই হয়, তাহলে আমরা কেন এই পাবলিক ইন্টারেস্ট নিয়ে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে যাব না? আমরা যারা আনসার্ভ, যারা আন্ডারসার্ভ, তাদের কাছে আমি কেন যাব না? কারণ আমি তো পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, এবং আমি যদি এটা করি, আমি যদি কৃষকের কাছে টাকা বেশি করে নিয়ে যেতে পারি, আমি যদি মানি ট্রান্সমিশন যেটাকে বলে, তো মনিটারি পলিসির একটা বড় কাজ হলো তোমার টাকাকে ট্রান্সমিট করা। আমি যদি দ্রুত টাকা ট্রান্সমিট করার জন্য যদি পেমেন্ট সিস্টেমটাকে মডার্নাইজ করতে পারি, যদি ডিজিটাল করতে পারি, করে যদি সাধারণ মানুষের কাছে টাকা দ্রুত পৌঁছাতে পারি, এবং সেই টাকা দ্রুত পৌঁছার ফলে যদি কনজাম্পশনের স্টেবিলিটি আসে, যদি ডিমান্ড লোকালি বাড়ে, যদি ইফেক্টিভ ডিমান্ড বাড়ে, যদি পারচেজিং পাওয়ার বাড়ে, তাহলে তো হাঙ্গার ইন্ডেক্সে বাংলাদেশের উন্নতি হবে।
তো এটা কি পাবলিক ইন্টারেস্ট না? এবং আমি সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে বললাম যে তোমরা এইভাবে টার্গেটেড ওয়েতে ব্যাংকিং সেক্টরে তোমার করতে হবে, টাকা ঢালতে হবে এবং টাকাকে ডাইরেক্ট করতে হবে প্রয়োজন হলে। এটা সেন্ট্রাল ব্যাংক, কনভেনশনাল সেন্ট্রাল ব্যাংক বলে না, কিন্তু আমরা ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকে এটা করব এবং আমরা করেছি। এমন ভাবে করেছি যে কৃষিতে আমরা এমনকি ফরেন ব্যাংক যেমন তোমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা HSBC তাদেরকেও বাধ্য করেছি যে অ্যাটলিস্ট 3% অফ এর টোটাল আউটলে যেটা তোমার ক্রেডিট, তার 3% কৃষককে দিতে হবে। তখন তারা প্রশ্ন তুললো আমার কাছে যে কৃষকরে এত টাকা আপনি দিতে বলছেন, আমি কিভাবে দিব, আমার তো গ্রামে কোনো ব্রাঞ্চ নাই। তখন আমরা বললাম যে গ্রামে ব্রাঞ্চ থাকার তো দরকার নাই, ইউ জাস্ট গিভ এ হোলসেল ক্রেডিট টু এর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট আছে এবং এটা MRA কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং এই MRA এর বোর্ডের চেয়ারম্যান হলেন গভর্নর। সুতরাং ইজ অ্যাজ গুড অ্যাজ টু another leg of the central bank। তো সুতরাং তার মাধ্যমে যদি আমরা টাকা দেই তাহলে এটা তো অ্যাজ গুড অ্যাজ ব্যাংক। তো তখন আমরা তাদেরকে বললাম যে সাইন MOU উইথ দ্য লাইসেন্স প্রাপ্ত যে MFI গুলো আছে তাদের সাথে MOU করে টাকাগুলো তাদের কাছে দাও। 3% যদি তুমি সারা বছরে টাকাটা দিতে পারো, তোমার দিনের শেষে তোমাকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন নোট দিব। তোমার যে রেটিং যেটাকে বলে ব্যাংকের যে আমরা রেট করি যে সমস্ত ক্যামেলস রেটিং, সেখানে আমি তোমাকে বেশি নম্বর দিব এবং তুমি যদি বেশি আরো সেবা চাও সেন্ট্রাল ব্যাংক থেকে সেটা আমি বেশি করে দিব, কিন্তু তোমাকে টাকাটা দিতে হবে। এবং এই যদি নিজে না পারো এরকম MOU করে লিঙ্কেজ প্রোগ্রামের মাধ্যমে তুমি টাকা দাও। এবং প্রথম বছর একটি বিদেশি ব্যাংক দিল না, টাকাটা দিল না। প্রায় 65 কোটি টাকা তাদের দেওয়ার কথা ছিল, দিল না। এবং যখন দিল না তখন আমার জেনারেল ম্যানেজার এসে বললেন যে স্যার এখন কি করব। তা আমি বললাম যে ওর কি ওই ব্যাংকের কি আমাদের সাথে একটা রিজার্ভ অ্যাকাউন্ট আছে না যেখানে তার টাকা আছে? বলে যে হ্যাঁ। আমি বললাম যে ওইখান থেকে 65 কোটি টাকা সরিয়ে নাও, সরিয়ে নিয়ে আরেকটি স্পেশাল অ্যাকাউন্টে রাখো যেখানে তুমি কোনো রেট অফ ইন্টারেস্ট দিবা না, তারে কোনো লাভ দিবা না। আর 2 নম্বর হলো তাকে একটা চিঠি লিখবা উইথ এ কপি টু দ্য হেড অফিস যে ইয়োর ব্যাংক, বিদেশি ব্যাংক তো, যে ইয়োর ব্রাঞ্চ হিয়ার didn't comply with the Bangladesh bank regulation। আর কিচ্ছু না, এইটুকুন লিখে তুমি পাঠায় দাও। এবং তাই করলাম। বিশ্বাস করো, এইটা দেওয়ার বোধহয় 3 দিনের পরে আমেরিকান CEO ছিল, দৌড়ে চলে এসেছেন, এসে স্যার সর্বনাশ করে ফেলেছেন, আমার তো সব শেষ। আমি বলি কি হয়েছে? বলে যে এটা। আমি বলি তুমি টাকাটা দাও নাই কেন? বলে যে স্যার আপনি যে এত সিরিয়াসলি নেবেন আমরা তো বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম যে নেক্সট ইয়ার থেকে করব। আমি বললাম যে তুমি ইমিডিয়েটলি MOU করে এই টাকাটা, যে 65 কোটি টাকা এবার দেওয়ার কথা ছিল সেটা সহ তুমি এই বছর 65 প্লাস 70 টোটাল টাকাটা দিয়ে দাও। আমি তাহলে ওই টাকাটা তোমাকে রিজার্ভ পেতে ফেরত দিব এবং আমি তোমাকে পরের বছর ধন্যবাদ দিব এবং জানিয়ে দেব। and he exactly did it and now continues to do it। এবং এর বাইরেও এই ব্যাংক এখন CSR অ্যাওয়ার্ড দেয়, এগ্রিকালচারাল CSR অ্যাওয়ার্ড দেয়, নানা রকমের অ্যাওয়ার্ড দেয়। তো এইভাবে আমরা কিন্তু এই মোটিভেশন করে করে ব্যাংকিং খাতের যে মনের পরিবর্তন সেটা করতে পেরেছিলাম। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই যে প্যান্ডেমিকের সময়ও এতটা ভালো করছে, তার একটা বড় কারণ আমাদের কনজাম্পশনে কোনো এফেক্ট হচ্ছে না। রুরাল ইকোনমি ইজ স্টিল ভেরি রোবাস্ট এবং এগ্রিকালচার ইজ ডুইং ফাইন। এবং তোমরা সবাই জানো যে আমাদের যে গ্রোথ এখন হচ্ছে 63% কিন্তু কনজাম্পশন থেকে আসে। কনজাম্পশনটা যদি আমি বজায় রাখতে পারি তাহলে তো আমার ইকোনমি ভালো করবে। এবং সেন্ট্রাল ব্যাংক কিন্তু এই কৃষিতে লোন দিয়ে
গ্রামের লোন আরো পৌঁছে এটাকে স্টেবল করে রেখেছে গ্রামীণ অর্থনীতি। আরেকটি কাজ আমরা করেছিলাম, সেটি হলো তোমার আরো 2-3টা ইনোভেশনের কথা বলবো এই সুযোগে। আরেকটি ইনোভেশন আমি গিয়ে দেখলাম যে সেন্ট্রাল ব্যাংকের সবচেয়ে যেটা বড় কাজ, ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা খুব কনভেনশনাল ওয়েতে চলছে। সেটি হলো তোমার পেমেন্ট সিস্টেম। দ্য পেমেন্ট সিস্টেম ওয়াজ সো আর্কাইক যে এক জায়গায় থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে কয়েকদিন লেগে যায়। এবং তুমি নিজেরাও অনুভব করেছো, তোমরা তোমাদের বয়স কম, তোমরা তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করো যে একটা চেক জমা দিয়ে কতটা সময় লাগতো সেই চেক আবার ক্যাশ হতে। যদি এই চেকটা যদি ঢাকা থেকে গ্রামে যেত তাহলে কত দিন লাগতো, এখন কতক্ষণ লাগে। এবং টাকাটা তুমি চেকটা ব্যাংক থেকে টাকা তুলেছো কিনা আমি জানি না, টাকা তোলার 1 সেকেন্ডের মধ্যেই তোমার কাছে একটা SMS আসে যে আজকে 1 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো। এটা কি আপনি? টেলিফোনও করে মাঝে মাঝে, ইফ ইউ আর নট রবট, আর ইউ রবট, এরকম জিজ্ঞেস করে ব্যাংক। তো সুতরাং নাও থিংস আর দ্যাট ফাস্ট, এখন পুরো টাকাটা যাচ্ছে। এটা কেমন করে সম্ভব হলো? এটা একদিনে সম্ভব হয় না, আক্তার জানে। আমরা আইএফসির সহযোগিতা নিয়েছি, ডিএফআইডির সহযোগিতা নিয়েছি। পুরো আর্কিটেকচার, যে পেমেন্ট সিস্টেমের যে আর্কিটেকচার গুলো, এগুলো পুরাটা বদলে ফেলতে হয়েছে আমাদের। উই ডিডন্ট হ্যাভ অটোমেটিক ক্লিয়ারিং হাউস, আমাদের অটোমেটিক ক্লিয়ারিং হাউস তৈরি করতে হয়েছে। আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ তৈরি করতে হয়েছে। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে যেত না। মনে করো তুমি ডাচ বাংলা ব্যাংকের তোমার ক্রেডিট কার্ড, তুমি সেই ক্রেডিট কার্ড দিয়ে তুমি আরেকটা ব্যাংক থেকে টাকা তুলতে পারতে না। তো এগুলো ইন্টারঅপারেবিলিটি করতে হয়েছে। তারপরে ন্যাশনাল পেমেন্ট সুইচ তৈরি করতে হয়েছে, সেখানে টাচ করলে সমস্ত সিস্টেমের মধ্যে টাচ হয়ে যায়। এই জিনিসগুলো করতে হয়েছে আমাদেরকে। তারপরে এরপরে আমরা আরো কাজ করেছি, আমরা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট করেছি, আমরা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অটোমেটিক করেছি, আমরা তোমার পরবর্তীকালে আরো কাজ করেছি পেমেন্ট সিস্টেম নিয়ে, যেটা এখন ইনোভেশন হচ্ছে আরো। এমনকি অ্যাক্ট তৈরি করছে, একটা বাংলাদেশ এখন একটা অ্যাক্ট তৈরি করছে, পেমেন্ট সিস্টেম অ্যাক্ট, যেখানে ইনোভেশন উইল বি হাইলাইটেড, তারা সুযোগ দেবে। এবং এই সুযোগ নিয়ে আমরা 2011 সালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কে গাইডলাইন দিলাম, এবং সেই গাইডলাইনের অধীনেই এই যে বিকাশ নামের প্রতিষ্ঠানটি তৈরি হলো, রকেট নামের প্রতিষ্ঠানগুলো তৈরি হলো। এগুলো কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা একটা নতুনত্ব আমরা দিলাম। এবং তোমরা খেয়াল করে দেখো যে সারা পৃথিবীর মধ্যে এখন বাংলাদেশের মোবাইল সিস্টেম ইজ সো অ্যাক্টিভ যে এই বিশেষ করে এই করোনা কালে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থাকাতে বাংলাদেশের ইকোনমির যে কি উপকার হয়েছে, যারা তোমরা একটু খোঁজ খবর রাখো তোমরা দেখতে পারো। এমনকি এখন তোমার 16 কোটি মানুষের মোবাইল ব্যাংকিং আছে, ক্যান ইউ বিলিভ ইট? এবং সবাই কোনো না কোনো ভাবে ব্যাংকিং করছে। আজকে এই প্রায় 40 লক্ষ তোমার গার্মেন্টস কর্মীকে সরকারি 2% রেট অফ ইন্টারেস্টে মোবাইলে বেতন দিল এই লকডাউনের সময়। আমাদের 5 লক্ষ গরিব মানুষকে তাদেরকে টাকা দিল মোবাইলে। তো এখন নিয়মিত মোবাইল, এখন মোবাইলে তোমার টেলিফোন বিল যাচ্ছে, মোবাইলে বিদ্যুৎ বিল হচ্ছে, মোবাইলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পেমেন্ট যাচ্ছে, আমাদের ছেলে মেয়েরা যারা ইউনিভার্সিটিতে পড়ছে বাবা টাকা দিচ্ছে মোবাইলে। তো এরকম করে নতুন নতুন এই ক্ষেত্রগুলো তৈরি করতে পেরেছি এই কারণে যে আমরা সেন্ট্রাল ব্যাংকের যে ডিজিটাল যে ইনফ্রাস্ট্রাকচার, এই পুরো ইনফ্রাস্ট্রাকচার গুলো বদলাতে পেরেছি। আমাদের সেই জায়গাগুলোতে হয়তো ঝুঁকি আছে, এখনো আছে, কিন্তু আমরা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাচ্ছি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করিয়েছি। এই যে ন্যাশনাল পেমেন্ট সুইচটি দাঁড় করিয়েছি, এটা যদি না করতাম আমরা কিন্তু এইভাবে টাকা দিতে পারতাম না। এখন এই ন্যাশনাল পেমেন্ট সুইচের কারণে ইন্টারঅপারেবল হচ্ছে। মনে করো একটা মোবাইল ব্যাংক আরেকটা মোবাইল ব্যাংকের সাথে এখন কথা বলেন না, কিন্তু আমরা জানি যে এটা ধীরে ধীরে এই কথা বলবে।
এবং কথা বলা শুরু হয়েছে, কিছু কিছু এক্সপেরিমেন্ট শুরু হয়েছে আরো। যেমন ব্যাংকের সাথে মনে করো একটা একটা প্রাইভেট ব্যাংকের সাথে একটা মোবাইল ব্যাংকের যে সংযোগ, এটা ছিল না, এখন এটা হতে শুরু করেছে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। এই প্যান্ডেমিকের সময়ে তোমার সিটি ব্যাংক এবং বিকাশ তারা একটা এক্সপেরিমেন্ট করেছে। 1800 না 18,000 ছোট ছোট লোনের ব্যবস্থা করেছে। যেটা ধরো এই এই যেটা করেছে মোবাইল ব্যাংকের মানে বিকাশের যারা যারা গ্রাহক, তাদেরকে ইলেকট্রনিক কেওয়াইসি তারা তো করে তারা ব্যাংকের গ্রাহক হয়। তারা কি পরিমাণ কেনাকাটা করে এই অঙ্কটা তোমার সিটি ব্যাংকের সাথে তারা শেয়ার করে, এবং শেয়ার করার পর তোমার ডেটা ম্যানেজমেন্টের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 3 মিনিটের মধ্যে তাদেরকে ছোট লোন স্যাংশন করে, এবং স্যাংশন করে তাদেরকে টাকাটা দিয়ে দেয়। 5,000 10,000 যা লাগে এই 3 মাসের কিংবা 6 মাসের জন্য বিপদে পড়লে সেই টাকাটা নিতে পারে। এরকম করে 18,000 কেসে তারা টাকা দিয়েছিল, 99% বেশি তাদের রিকভারি হয়েছে। এখন এটা তারা ফুল স্কেল করতে চাচ্ছে, সারা দেশব্যাপী করতে চাচ্ছে। একটা উদাহরণ দিলাম যে দেখো কত নতুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সম্ভাবনা কেমন তৈরি হয়। আমি মনে করি এই যে বাংলাদেশে এই প্যান্ডেমিকের সময়ে শত শত হাজার হাজার নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে। তোমার বোন হয়তো ঘরে বসে রান্না সাপ্লাই দিচ্ছে। এই যে আমরা প্রতিদিন কোথাও না কোথাও থেকে খাবার পাচ্ছি, কোথাও না কোথাও থেকে কিছু সবজি কিনছি এবং সেটা বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। এই যে জিনিসগুলো ঘটছে, এগুলো কিন্তু এই ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং আমরা করেছিলাম বলেই আজকে কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং বাংলাদেশের ইকোনমি দেখো রিকভারির বিচারেও এখন অনেক ফাস্ট রিকভার করতে পারছে, এবং রিকভারি ইজ ইভেন বেটার আমরা আমরা দেখতে পাচ্ছি। আমি তোমার এই এপস্টাইনের লেখার থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ সম্বন্ধে তারা কি বলেছে। Case study to Bangladesh Central Bank as an agent of economic development. Epstein বলে যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হ্যাজ বিকাম অ্যান এজেন্ট অফ তোমার ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং যে সমস্ত স্পেসিফিক ডেভেলপমেন্ট ব্যাংকিং আমরা করেছি সেগুলোর হেডিং গুলো খালি বলি। আমি একটু আগে বললাম, ওরা ওদের কথাই বলি, ওরা কিভাবে দেখেছে, আমাদের কথা বাদ দাও, তারা কিভাবে দেখেছে। তারা বলছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাম্পেইন, এটা হ্যাজ attempted to engage private financial institution in providing banking services to a range of households and individuals, especially in rural areas, including through mobile banking. এটা একটা ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং এর একটা একটা তোমার ক্যাম্পেইন। এটা 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 বলেছে যে বাংলাদেশ ব্যাংক এটা করছে। 2 নম্বর, সাপোর্ট এন্ড প্রমোশন অফ এগ্রিকালচার ল্যান্ডিং, যেটা আমি তোমাকে একটু আগে গল্প করলাম। এবং এগ্রিকালচার এখন এখন তুমি এমএফআই গুলোর সাথে আলাপ করো, অলমোস্ট অল দ্য এমএফআইস তারা ব্যাংক থেকে তোমার হোলসেল ক্রেডিট পায়, এবং সেই হোলসেল ক্রেডিট নিয়ে তারা আবার লোকজনকে দেয়। তাদের কিন্তু শুধুমাত্র সেভিংস দিয়ে এতদিন মানে ভালো করে তারা যে সেভিংস অর্গানাইজ করতো সেটা দিয়ে কিন্তু আবার ক্রেডিট দিত। কিন্তু এখন নাও দে হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দ্য মেইন স্ট্রিম মানি মার্কেট, এবং তারা মিনিমাম আমার নিজের হিসেবে হলো 10 থেকে 12,000 কোটি টাকা এখন তারা ক্রেডিট নেয়, ব্যাংক থেকে নেয় এবং নিয়ে আবার বিভিন্ন জনকে দেয়। এমনকি এই বছর তোমার এই স্টিমুলাস প্যাকেজেরও 3,000 কোটি টাকা রিনিউয়েবল একটা প্যাকেজ রেখেছে তাদের জন্য। তারা ইয়েতে ব্যাংকের কাছ থেকে তারা 4% রেট অফ ইন্টারেস্টে টাকাটা নিচ্ছে, এবং সেটা 9%-এর মধ্যে তাদেরকে দিচ্ছে। তো এইভাবে কিন্তু সাপোর্ট করছে এগ্রিকালচারকে। এগ্রিকালচার ভ্যালু চেইনের উপরে বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে, এবং দেখতে পাচ্ছ যে বাংলাদেশের কৃষি এত ভালো করছে বলেই কিন্তু ইকোনমি সো স্মুথ। এ কথা ঠিক। সম্প্রতিকালে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, সেটা কেন বেড়েছে তোমরা যখন প্রশ্ন করবে তখন আমি আলাপ করব। কিন্তু অন দ্য হোল আমাদের সাপ্লাই চেইন মোটামুটি ভাবে মজবুত রাখার চেষ্টা করেছিল
ক্রেডিট প্রোগ্রাম ফর দ্য শেয়ার ক্রপার্স, এটাও একটা স্পেশাল প্রোগ্রাম পৃথিবীতে প্রথম। এরাই লিখছে যে পৃথিবীতে সোশ্যাল কোল্যাটারাল ব্যবহার করে একটা লোনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর 600 কোটি টাকা আমরা ব্র্যাককে দিতাম প্রতি বছর, এবং সেই টাকা নিয়ে তারা তাদের প্রায় 5 লক্ষ পরিবারকে তারা এই টাকাটা দিয়েছে। তুমি 5 লক্ষ পরিবার মানে কত? তুমি তার 4 দিয়ে পূরণ করো, প্রায় 20 লক্ষ মানুষ বেনিফিটেড হয়েছে। এবং তারা এই বর্গা চাষিরা বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশে, কারণ তাদের জমি নাই, তাদের কোল্যাটারাল দেবার কিছু নাই, সুতরাং তারা এই টাকাটা পেয়েছে এবং পেয়ে তাদের ভাগ্য পরিবর্তন করেছে। আমরা একটা গবেষণা করে দেখেছি যে এই সব পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া সুযোগ বেড়েছে, তারা স্বাস্থ্য যে 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 খরচ লাগে তার এখন তারা ভালোভাবে দিতে পারে, এবং ইনফ্যান্ট মর্টালিটি সহ নিউট্রিশন ইমপ্রুভ করেছে, ইনফ্যান্ট মর্টালিটি কমে গেছে। তো সুতরাং একটা প্রগ্রেসিভ যে ডেভেলপমেন্ট হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কারণে, এরকম করে আমরা দিতে পেরেছিলাম। 3 নম্বর, আমরা গ্রিন ব্যাংকিং শুরু করেছি। সেই এখন বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি আছে, এটা আমরা কিন্তু 2011 সাল থেকে শুরু করেছি, এবং আমরা 200 কোটি টাকার একটা তোমার রিফাইন্যান্স লাইন তৈরি করেছিলাম এসএমই লোন দেওয়ার জন্য। যেমন বায়োগ্যাসের জন্য যদি কোনো ফ্যামিলি টাকা চায়, তাদেরকে 5 লক্ষ কিংবা 1 লক্ষ বা 2000 যাই হোক এটা দিতে পারতো। এবং তোমার ইটিপির জন্য, ছোট ছোট ফ্যাক্টরি ইটিপি লাগে, তাদের জন্য এই টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা। তারপরে তোমার কম্পোস্ট সার, সেদিন আমাকে কুষ্টিয়া থেকে একজন কৃষক টেলিফোন করেছে, আমি চিনিও না, টেলিফোন ধরলাম যে স্যার, বলে স্যার আমি অমন কৃষক মোমিন। আমি বলি কি করো তুমি? বলে যে আমি স্যার কম্পোস্ট সারের আপনার অনুপ্রেরণায় আমি কম্পোস্ট সারের এন্টারপ্রেনার হয়েছে। এখন আমি 50 টন কম্পোস্ট সার প্রতি মাসে আমি বিক্রি করছি, এবং এটা আমার এলাকায় সমস্ত গ্রিন এগ্রিকালচার হয়ে যাচ্ছে। আমাদের এখানে কেমিক্যাল ফার্টিলাইজার খুব বেশি ব্যবহার হচ্ছে না। একইভাবে ঝিনাইদহ মর্জিনা, সেখানে মর্জিনা 200 উইমেন এন্টারপ্রেনার তৈরি করছে যারা কম্পোস্ট সার বিক্রি করে। তো এইভাবে বাংলাদেশটা বদলে যাচ্ছে। এটা ডেভেলপমেন্ট সেন্ট্রাল ব্যাংক না, তাহলে কোনটা ডেভেলপমেন্ট সেন্ট্রাল ব্যাংক হবে? এবং আমরা তাদেরকে একটু সিএসআর সাপোর্ট দিয়েছিলাম, একটু ব্যাংকগুলোকে বলেছিলাম যে এই সমস্ত উদ্যোক্তাদেরকে তোমরা একটু সাপোর্ট দাও, একটু সোশ্যাল রেসপন্সিবল হও, তাহলেই তারা এগিয়ে যাবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতেও আমরা পরিবর্তন এনেছিলাম। তোমরা সবাই জানো যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে পরিবর্তনটা এনেছি, আমরা নাম দিয়েছি গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড। যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যদি চায় যে তারা গ্রিন হয়ে যাবে, দে ক্যান হ্যাভ অ্যাক্সেস টু একটা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড। বাংলাদেশ ব্যাংকে আছে সেই ফান্ডটা। $300 মিলিয়ন আমি এনেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আর $200 মিলিয়ন আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে নিয়ে দিয়েছিলাম। এই যে রিজার্ভকে যে ডেভেলপমেন্ট কাজেও ব্যবহার করা যায়, এটা তার প্রমাণ। আমি জানি আইএমএফ এটা পছন্দ করে না, আমি আইএমএফ কে বলেছি যে তোমার হিসেবে দরকার হলে 200 মাইনাস করে রেখো, আমি কিচ্ছু মাইন্ড করব না, কিন্তু আমার লোকরে আমি টাকাটা দিব, আমি এখানে গ্রিন ট্রান্সফরমেশন ঘটাবই। এবং তারপরে এবার আরো 300 তোমার ইউরো বোধহয় যুক্ত করেছে। সুতরাং সব মিলিয়ে ইটস এ হিউজ প্রজেক্ট গোয়িং অন, এবং কয়েকশো তোমার ফ্যাক্টরি এখন সবুজ হয়ে গেছে, এবং আউট অফ 10 বেস্ট ফ্যাক্টরিজ, প্ল্যাটিনাম রেটেড ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড, 7টাই বাংলাদেশের। এবং তাদের মধ্যে আমরা এই গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড কয়েকশো ফ্যাক্টরিকে দিয়েছি, এবং মানুষ নিজেরাও করছে আমাদের দেখে দেখে। এই যে ডেমনস্ট্রেশন এফেক্ট যেটা হয়, সেটাও কিন্তু একটা ইনোভেশন। সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এটা জানার পরে তারা এটা নিচ্ছে। তারপরে আমরা তোমার ফান্ড করেছি তোমার সোলার প্লান্ট যারা তৈরি করে, বিশেষ করে সোলার ইরিগেশন পাম্প যারা রান করে, তাদের জন্য এই ফান্ড আমরা ব্যবহার করেছি। এবং নাও 15,000-এরও বেশি সোলার পাম্প কিন্তু বাংলাদেশের ইরিগেশন করছে। গ্রামে গঞ্জে এর ইম্প্যাক্ট কি হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারো। ডিজেল না, কেরোসিন না, কোন রকমের পেট্রোল না, এটা যাচ্ছে সরাসরি সোলার পাম্প যাচ্ছে কৃষির জন্য। এবং আজকে তুমি জানো জলবায়ু পরিবর্তনের প্রোগ্রাম কালকে শুরু হবে, আমাদের প্রধানমন্ত্রী যাবেন।
এগুলো, these are the stories she will tell, that Bangladesh, being a victim of the climate change, have taken so many innovative efforts. তোমরা কি জানো সেন্ট্রাল ব্যাংকের মাথার উপরে বাংলাদেশের সবচেয়ে বড় সোলার প্যানেলটা আছে? এই প্যানেল থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সন্ধ্যাবেলা এখন যে বাংলাদেশ ঝকঝক করছে বাংলাদেশ ব্যাংক, সমস্ত বিদ্যুৎ তোমার ওই সোলার প্যানেল থেকে তারা দিচ্ছে। গভর্নর সেক্রেটারিয়েট পুরোটাই সোলার প্যানেলে চলছে। তো সুতরাং এইভাবে আমরা নতুনত্ব এনেছিলাম এবং একটা 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 ডেভেলপমেন্টাল, শুধু না, একটা গ্রিন ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংক আমরা তৈরি করো। সেই জন্য কিন্তু গ্লোবাল স্টাডিতে বাংলাদেশ ব্যাংকের নাম আসছে। তাহলে আমরা, তিনিই বলছেন যে তাহলে আমরা কি লেসন পেলাম, এগুলো থেকে কি লেসন পেলাম। আমি কয় মিনিট বলেছি আক্তার? তোমার আনমিউট করা। সরি, আমি বলছিলাম আপনার 40 মিনিটের মতো হয়েছে। আমি তাহলে লেসন গুলো বলে আমরা তাহলে খুলে দেই, তারপরে ভালো হবে। ওরা কি লেসন পেয়েছে, আমি ওদের লেসনটাই বলি, আমি নিজের কথা না বলে ওরা কি লেসনস গুলো পেয়েছে। এ নাম্বার অফ কি লেসনস ইমার্জ ফ্রম দ্য কেস স্টাডিজ অফ ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং ইন বাংলাদেশ। এবং তারা বলেছে 1 নম্বর লেসনটা হলো ওয়ান সাইজ ডাজ নট ফিট অল. Goals and tools can be tailored to fit specific national and conjunctural needs. এটা একটা লেসন। তোমরা যেহেতু নতুন সব, এটা একটা তুমি খেয়াল করতে পারবা যে উই ক্যান বি ইনোভেটিভ, উই ক্যান বি, আমাদের সবকিছু যে মানে শুধুমাত্র আমাদের বেসিক যে সেন্ট্রাল ব্যাংক শুধু শর্ট টার্ম রেট অফ ইন্টারেস্ট এদিক ওদিক করেই তারা ব্যাংক চালাবে, ইনফ্লেশন চালাবে, অথবা তারা ইনফ্লেশন টার্গেট করে বসে থাকবে আর কিছু করবে না, এটা না। তারা কিন্তু ইচ্ছে করলে তারা তাদের লং টার্ম রেট অফ ইন্টারেস্ট ঠিক করতে পারে। যেমন আমি গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড 12 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট ঠিক করে দিয়েছি যে লাইবর প্লাস 1.5 or 2 এরকম, এর বেশি না। তো সুতরাং একটা লং টার্ম ডেভেলপমেন্ট চিন্তা কিন্তু করা যায়। এন্টায়ার পদ্মা ব্রিজ is being funded through central bank managed তোমার ফরেন এক্সচেঞ্জ। এটা অগ্রণী ব্যাংক করছে। অগ্রণী ব্যাংক যখন নিজে দিতে পারে না, বাজার থেকেও কিনতে পারে না, সেন্ট্রাল ব্যাংকের দরজা খোলা আছে, বলছে যত লাগে তুমি সেন্ট্রাল ব্যাংক থেকে নেবে। এইভাবে আমরা we have encouraged our government and the prime minister to go ahead with this mega project. তো সুতরাং it doesn't fit into the conventional theory of the central banking, but that's why one size doesn't fit all. আমরা নতুন জিনিস করেছি। আরেকটা হলো যে স্পেসিফিক, ওনারাই বলছেন 2 নম্বর শিক্ষা হলো স্পেসিফিক গ্রুপস এন্ড এরিয়াস ক্যান বি টার্গেটেড। এই যে আমরা বর্গা চাষির উপরে টার্গেট করলাম, আমরা যে নারী উদ্যোগ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বলে দিয়েছি যে কতগুলো রিফাইন্যান্স করব আমরা, তার অন্তত 15% নারী উদ্যোক্তাকে আগে দিতে হবে, তারপরে তুমি অন্য উদ্যোক্তাকে দিতে পারবা। এই যে নারী উদ্যোক্তাকে যে টার্গেট করেছি, সেজন্য গ্রুপস এবং টার্গেট, আমরা ক্লাস্টার, যে মনে করো সিরাজগঞ্জে কিংবা ভৈরবে যে এসএমই ক্লাস্টার আছে, এই ক্লাস্টারকে টাকা দেওয়ার জন্য আমরা বিভিন্ন ব্যাংকে বলেছি এবং আমি নিজে এইসব ক্লাস্টার ভিজিট করেছি। 200 বার সেন্ট্রাল ব্যাংক গভর্নর 200 বার গ্রামে গেছে, এটা রেকর্ড, ওয়ান অফ দ্য রেকর্ড হাউস হ্যাজ রেকর্ডেড ইট। তো আমরা এইভাবে মোটিভেট করতাম। 3 নম্বর হলো সেন্ট্রাল ব্যাংক become focused on more than inflation. আমরা শুধু ইনফ্লেশন এই করি না, কন্ট্রোল করি না। নিঃসন্দেহে ইনফ্লেশন একটা ব্র্যান্ডের মধ্যে রাখা উচিত, কিন্তু আমাদের মতো অর্থনীতিতে যদি ইনফ্লেশন সামান্য বাড়েও গ্রোথকে এফেক্ট না করে, তাহলে অত ভয় পাওয়ার কিছু নাই। এবং আমরা 2009 সালে 12% ইনফ্লেশন ছিল, আমরা কিন্তু এটা 5-এর ঘরে এনেছিলাম। উই পুট দ্য জিন, আমরা কনভেনশনাল সেন্ট্রাল ব্যাংক যেটাকে বলি যে মানি সাপ্লাই ম্যানেজমেন্ট, মনিটারি পলিসির যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, এগুলোর সাথে কিন্তু কম্প্রোমাইজ করিনি। আমরা মেইন স্ট্রিম মনিটারি পলিসিতে একটুও কম্প্রোমাইজ করিনি। উইদিন দ্য প্যারাডাইম, অর্থাৎ মানি সাপ্লাই যতটুকুন করতে পারবো সেই প্যারাডাইমের মধ্যে থেকে আমরা খালি রিটার্গেট করেছি, আমরা শুধু রিডাইরেক্ট করেছি যে কোথায় টাকা দেব, যে টাকাটা দিলে আমার প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হবে, এফিসিয়েন্সি আসবে সিস্টেমে এবং প্রোডাক্টিভিটি বাড়বে, আরো অনেক লোক অ্যাক্সেস পাবে। এই কাজটি আমরা করেছি। সেন্ট্রাল ব্যাংকস develop broader expertise and search for new tools.
সেন্ট্রাল ব্যাংক নতুন টুলস তৈরি করে এই যে গ্রিন ব্যাংকিং চালু করেছি, এটা ছিল না। বাংলাদেশ ব্যাংক ইজ দ্য নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়েন্ট অফিসিয়ালি ফর গ্রিন ব্যাংকিং। তো এটাও একটা নতুন নতুন টুলস তৈরি করেছে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক। 5 নম্বর হলো যে ডেভেলপমেন্টাল টার্গেট। Central banks can develop explicit developmental goals, make them public, and then report on their degree of success in achieving these goals. Like the inflation targeting, this approach can increase the accountability and transparency of the developmental central bank. আমি যেটা বলার চেষ্টা করছি, এগ্রিকালচারে যারা লোন দেয় যে সমস্ত ব্যাংক এবং গ্রিন ফাইন্যান্স যারা করে, আমরা নিয়ম করেছি যে তাদেরকে এক ধরনের ইনসেনটিভ দিব। তারা কি করবে, যদি তারা ব্যাংক ব্রাঞ্চ চায় আগে, তারা আগে পাবে। যারা 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 বেস্ট পারফর্ম করছে দে উইল গেট এ ব্রাঞ্চ আর্লিয়ার। যারা বেস্ট পারফর্ম করছে দে উইল গেট এ বেটার শেয়ার অফ দ্য রিফাইন্যান্স। এরকম করে কতগুলো আমরা ইনসেন্টিভাইজ করেছি। এবং শুধু তাই নয়, এই যে তোমার এটাকে পাবলিক করছি প্রত্যেক বছর শেষে, তোমরা দেখবে এখনো করে সেন্ট্রাল ব্যাংক প্রথম 10টি যারা ভালো করেছে গ্রিন ব্যাংকিং এ তাদের নাম ঘোষণা করে, রেটিং করে, গ্রিন রেটিং করে। এখন 1 নম্বর কারা, 2 নম্বর কারা, 3 নম্বর কারা, এরকম করে তাতে কি হয়, পাবলিক ব্র্যান্ডিং তাদের বাড়ে। সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নর সাইন করে এমডি কে লেখে, কংগ্রেচুলেশনস, you have been within the first 10 of the best performing green bank entity. এটা কিন্তু তাদের জন্য একটা, ওটা টানিয়ে রাখে তারা, কিন্তু এরা তোমার সিইওরা। একই কাজ করেছি আমরা কৃষিতে, যারা কৃষিতে ভালো করে তারা এই কাজ করে। তুমি শুনে অবাক হবে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমি নাম ধরেই বললাম, এখন কৃষি উদ্যোক্তা যারা ভালো উদ্যোক্তা তাদেরকে সিএসআর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ন্যাশনাল জুরি বোর্ড করেছে, সেই বোর্ডে আমাকে রেখেছে। এখন আমরা বসে তাদেরকে তোমার অনার করি। নাও দিস ফরেন ব্যাংকস আর ইনটু ইট। সুতরাং এইভাবে মোটিভেট করলে, সেন্ট্রাল ব্যাংক যদি মোটিভেট করে। 6, যেটা ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং ক্যান এনহান্স কোঅর্ডিনেশন উইথ ব্রডার গভর্নমেন্টাল ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি। এই যে সরকারের ডেভেলপমেন্টাল যে পলিসি গুলো আছে, the central bank can and should still retain some autonomy, especially with respect to broader stabilization issue. But it is best if the central bank engages with the government in discussing about review in the trade-offs, modalities and coordination of all policies, including stabilization policies. Of course, আমরা সরকারের সাথে আলাপ করব, সরকারের সাথে কথা বলবো এবং সরকারকে নিয়েই কাজ করব, কিন্তু আমরা এই ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকের সাথে স্টেবিলাইজেশনের মধ্যে একটা কোঅর্ডিনেশন করব, এই কাজটি করছে। 7 নম্বর, ট্রেড অফ বিটুইন স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং এটা ওরাই বলছে, there need not be a trade-off between developmental central banking and the financial economic stability. Indeed, the approach of the Bangladesh Bank is to help direct credit to productive investment rather than to speculative uses. In this sense, developmental central banking can promote financial and economic stability. তুমি যেটা বললা, আমার কথা না, আমি আবারও বললাম, F10 লিখতেছে এই কথাগুলো বাংলাদেশ সম্বন্ধে। Finally, developmental goals must be consistent with capacity. আমরা একদিনে এটা পারবো না। এবং বাংলাদেশ ব্যাংক যে কাজটি সবচেয়ে বেশি করেছে, তোমরা খোঁজ নিয়ে দেখো, গবেষণা করে দেখো, হিউম্যান রিসোর্সের উপরে সবচেয়ে জোর দিয়েছে। আজকে আমার মনে হয় এটা ন্যাশনাল প্রবলেম। আমাদের যে হারে গ্রোথ ট্র্যাজেক্টরি আছে, সেন্ট্রাল ব্যাংক যে ধরনের কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, এই জায়গাটাতে আমার মনে হয় যে কাজ করতে হলে পরে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের, স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। এবং সেই কারণে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা অফিসারকে কোনো না কোনো ট্রেনিং প্রোগ্রামের মধ্যে যুক্ত করেছিলাম। কেউ না কেউ কোনো না কোনো সময় দেশে বিদেশে ট্রেনিং নিয়েছে। এমনকি তোমার ফাউন্ডেশন ট্রেনিং চলাকালে বাংলাদেশ ব্যাংকের অফিসারদের 2 মাস চলার পরে 15 দিনের জন্য গ্রামে পাঠিয়ে দিতাম। গ্রামে গিয়ে তারা কৃষি লোন কেমন হচ্ছে, এসএমই লোন কেমন হচ্ছে, এটার উপরে এসে গ্রুপ প্রেজেন্টেশন করতেন ট্রেনিং ইনস্টিটিউটে। এন্ড যেদিন প্রেজেন্টেশন করতেন, আই ওয়াজ দ্য গেস্ট। গভর্নর গিয়ে বসে থাকতো তাদের প্রেজেন্টেশন শোনার জন্য, কারণ আমি শিখতাম তাদের কাছ থেকে, আর তারাও খুব এনকারেজড হতো। এবং আরেকটা নিয়ম করেছিলাম যে ফাউন্ডেশন ট্রেনিং এ যিনি ফার্স্ট হবেন, যে ছেলে বা মেয়ে, সে গভর্নর সেক্রেটারিয়েটে এসে কাজ করবে আমার সাথে। তো এইভাবে আমরা মানে একটা মোটিভেট করেছিলাম। এছাড়া আরো অনেক বিষয় আছে, বিশেষ করে তোমার
ক্যাপিটাল ম্যানেজমেন্ট টেকনিকেও, বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ পলিসিতে এই যে ক্যাপিটাল কন্ট্রোল একেবারে পুরোটা ছেড়ে না দিয়ে আমরা কিরকম করে কন্ট্রোল করেছিলাম ক্রাইসিসের সময়, এগুলো একটা ইম্পর্টেন্ট। যেমন মালয়েশিয়া করেছিল এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, আমরাও করেছি, কিন্তু ধীরে ধীরে আবার আমরা ছেড়েও দিয়েছি। সো একটা টাচ অ্যান্ড গো পলিসি আমরা ফলো করেছি। সো দিজ আর সাম অফ দ্য innovations that I was talking about. I can go for ages, কিন্তু আমি এই জায়গায় থামবো। Now I'll take questions and